শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। চারিদিকে মিশ কালো অন্ধকার, কিছুই প্রায় ঠাওর করা যাচ্ছে না। কিন্তু এই গভীর অন্ধকারের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেই বোঝা যায় আমরা দাঁড়িয়ে আছি কোনো একটি নদী তটে। কিছুদিন আগেই জঙ্গলের প্রায় এক প্রান্তে এই জায়গাটিতে ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে। এখানে দাঁড়ালেই পাশ দিয়ে বহমান নদীর শান্ত বয়ে চলার শব্দ পাওয়া যায়। কিন্তু আজকের পরিবেশ সামান্য আলাদা। আজ নদীতে জলের বেগ সাধারণ দিনের চেয়ে একটু বেশি। প্রবহমান বাতাসের বেগও আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আকাশের দিকে তাকালেও বিদ্যুৎ স্ফুলিঙ্গের দেখা মিলছে কখনো সখনো। এরই মধ্যে যে নদী তটে আমরা দাঁড়িয়ে আছি সেখানে ভালো করে চোখ রাখলেই বোঝা যায় এক দীর্ঘকায় জটা জুটোধারী ব্যক্তি নদী তটের এক প্রান্তে বসে আছে। তার সামনে হাত পাঁচেক দূরে রাখা আছে একটি শবদেহ। ভালো করে সেই দিকে চেয়ে দেখুন, বুঝতে পারবেন সেই দীর্ঘকায় জটা জুটোধারী ব্যক্তি খুব সম্ভবত কোনো রকম তন্ত্রমন্ত্র সাধনা করছেন। তার সামনে রাখা আছে একটি নরকরটি, একটি সদ্য মৃত শৃগালের দেহ, দুটি দীর্ঘকায় হাড় এবং আরো বেশ কিছু ভয়াবহ সরঞ্জাম। ব্যক্তিটি সম্ভবত কোনো তন্ত্র সাধক। এক মনে তিনি কি সব মন্ত্র পড়ে চলেছেন ক্রমাগত, এবং কিছুক্ষণ পরপরই কি একরকম ছাই ছুঁড়ে দিচ্ছেন শবদেহটির দিকে, আর তাতেই কেঁপে কেঁপে উঠছে শবদেহটি। চুপ, আরো কিছুক্ষণ এইভাবে নিস্তব্ধ হয়ে অপেক্ষা করুন। নদীর শীতল হাওয়া আপনার শরীরে লাগুক, অন্ধকার আরো গাঢ় হোক। তারপর এই এখন আপনি কি শুনতে পাচ্ছেন? সেই সাধকের মন্ত্রোচ্চারণ ক্রমশ জোরালো হচ্ছে। চারপাশের নীরবতা ভেদ করে সেই ভয়ঙ্কর মন্ত্রোচ্চারণ সৃষ্টি করছে এক নারকীয় পরিবেশ। আপনি কি দেখতে পাচ্ছেন সাধকের থেকে 5 হাত দূরে থাকা সেই শবদেহটি কি প্রচন্ড রকম কাঁপছে, আর মাঝে মাঝেই তার মুখ থেকে বেরিয়ে আসছে একটা চাপা গোঙানির শব্দ। স্থির হন, নড়বেন না, চুপটি করে দেখুন। সেই প্রগাঢ় অন্ধকারে সাধকটি পাগলের মতো মন্ত্রোচ্চারণ করে চলেছেন। তারপর এক সময় ওই যে তিনি চিৎকার করে উঠলেন, ওই যে চিৎকার করে উঠছেন, জেগে ওঠো, জেগে ওঠো হে প্রগাঢ়তম সময়, হে বজ্র ডাকিনী, জেগে ওঠো। তোমার প্রস্তুতার জন্য উৎসর্গ করেছি শ্রীকালের রক্ত, তোমার যৌবনের জন্য উৎসর্গ করেছি সত্য রজস্বলা রমণীর পাঁজরের হাত। আরো শক্তিশালী হবার জন্য এই উৎসর্গ করলাম সাধকের বুকের রক্ত। ভালো করে চেয়ে দেখুন, একটি ধারালো ছুরি দিয়ে সাধকটি নিজের বুকের কাছটা কেটে সেই রক্ত ছিটিয়ে দিল শবদেহটির দিকে। এইবার জেগে ওঠো। ঠিক এই মুহূর্তে অন্ধকার আকাশ ভেদ করে চোখের নিমেষে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ নেমে এলো একেবারে শবদেহটির বুকে। কানে হাত দিন। ওহ, কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ! তারপর কিছুক্ষণ সব নিস্তব্ধ। শবদেহটি দাউ দাউ করে জ্বলছে আগুনে। এইবার ভালো করে চেয়ে দেখুন। জানি যা দেখছেন বিশ্বাস হবে না।
সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু তার মধ্যেই উঠে দাঁড়িয়েছে সব দেহটি। তারপর ওই যে ওই যে ওই যে সে খিলখিল করে হাসছে। তার হাসির সঙ্গে সঙ্গেই আকাশে বিদ্যুৎ চমকে চমকে উঠছে, ঝড়ের হাওয়ার গতি আরো বাড়ছে। ওই শুনুন, সাধকটিও পাগলের মতো হাসতে হাসতে বলছে, সার্থক আমার সাধনা সার্থক হয়েছে, জেগে উঠেছে, বজ্রটাকিনী জেগে উঠেছে। এইবার নলহাটির ছেলেরা বউয়েরা তোমরা তৈরি হও, ভয়ঙ্কর মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে। ব্যাস, আর নয়, আর এখানে থাকা আমাদের উচিত হবে না। এবার আসুন আমরা এই নদী তট থেকে প্রস্থান করি। শুধু প্রস্থানের আগে সেই জগদীশ্বরের কাছে একবার অন্তত প্রার্থনা করুন, যে বিভীষিকার জন্ম আপনি নিজের চোখে হতে দেখলেন, তার হাত থেকে নলহাটির ছেলে বউয়েরা যেন মুক্তি পায়। আমাদের আজকের নিবেদন ত্রিজিৎ করের আবার তারানাথ কাহিনী অবলম্বনে তারানাথ তান্ত্রিক ও বজ্রডাকিনী। প্রধান চরিত্রে তারানাথ ও চন্দন। আমাদের আজকের এই দুঃসাহসিক প্রয়াস যদি আপনাদের ভালো লাগে এবং গ্রহণযোগ্য হয়, তাহলে ভবিষ্যতে আমরা আবার এমনই দুঃসাহসিক কাজে উদ্যোগী হতে চাই। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। শুরু করছি আজকের কাহিনী তারানাথ তান্ত্রিক ও বজ্রডাকিনী। বিকালবেলা, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমি আর কিশোরী যথারীতি তারানাথের মঠ লেনের বাড়িতে বসে সদ্য ধোঁয়া ওঠা ফুলুরিতে কামড় বসাচ্ছি। তারানাথও ফুলুরি শেষ করে বেগুনিতে একটা কামড় দিয়ে বলল, আমি জানতাম তোমরা আজ আসবে। এই সমস্ত বৃষ্টির দিনে গল্প শোনার নেশা একবার যাদের হয়েছে, তাদের পক্ষে এই সব দিনে বাড়িতে বসে থাকা প্রায় অসম্ভব। গল্প বলেন কি? আপনার তো সব সত্যি ঘটনা। কিশোরী ফুট কাটল। তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলার প্রয়োজনও নেই। আমি এতদিন যা যা তোমাদের শুনিয়ে এসেছি সবই সত্য ঘটনা, এক বর্ণ মিথ্যা নেই তাতে। একটু রেগে গিয়েই বলল তারানাথ। তারানাথের রাগ কমাতেই আমি বললাম, আরে তা কেন? বিশ্বাসী যদি না করি তাহলে প্রত্যেকবার আসি কেন? আরে কিশোরীর কথা ছাড়ুন তো, ও ওরকম বলেই থাকে। আমার কথা শুনে তারানাথ হাসল, তারপর বলল, তোমরা বিশ্বাস করলে কি করলে না তাতে আমার বইই গেল। যেসব ঘটনা আমি আমার নিজের চোখে প্রত্যক্ষ করেছি, তার সত্যাসত্য কি তোমাদের বিশ্বাসের উপর নির্ভর করবে? তবে তোমরা আসলে আমার ভালোই লাগে। আমার বয়স হয়েছে, চোখের জ্যোতিও কমে এসেছে। এককালে এই চোখ দিয়ে দেখে মানুষের জন্ম মৃত্যু পর্যন্ত বলে দিয়েছি, আর আজ সময়ের করাল গ্রাস মানুষের থেকে সমস্ত কিছুই কেড়ে নেয় এক এক করে। এই দেখো না, 3 দিন ধরে কোনো খদ্দের আসেনি। এখন ভাবি, বুঝলে, যৌবনের শুরুতে যদি তখন এই জ্যোতিষ চর্চা কুণ্ডলী বিচার নিয়ে না পড়ি, প্রকৃত সাধনা করতাম, তাহলে জীবনটা আজ কত অন্যরকমই না হতো। তারানাথের জীবনের বহু ঘটনায় আমরা তারানাথের মুখ থেকে এর আগে শুনেছি। তার ছোটবেলায় জরাসুরের কবলে পড়া, যৌবনে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়া, তারপর মহা ডামরতন্ত্রের সিদ্ধ মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ।
শেষমেশ অসমাপ্ত সব সাধনা এবং যোগিনী মধুসুন্দরী দেবীর থেকে কিছু বিশেষ ক্ষমতার প্রাপ্তি। এই সমস্ত রোমাঞ্চকর ঘটনাই তারানাথের নিজের মুখ থেকে আমাদের শোনা। আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরই একটা পাসিং শোয়ের প্যাকেট তারানাথের দিকে এগিয়ে দিলাম। বললাম, তাহলে আজ কিছু শোনান। এমন একটা বিশুদ্ধ গল্পের পরিবেশ তো আর নষ্ট হতে দেওয়া যায় না। তারানাথ একটা সিগারেটে মজ করে টান দিতে দিতে বলল, কত ঘটনার কথাই তো তোমাদের বলেছি। আজ কি নিয়ে শুনতে চাও বলো? আপনাদের এই তন্ত্রমন্ত্রের ডাকিনী যোগিনীদের ব্যাপারে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি। যোগিনীদের ব্যাপারে তো আপনার কাছ থেকেই অনেক কিছু জানলাম। আজ বরং ডাকিনীদের নিয়েই কিছু বলুন না। আপনি কখনো নিজের চোখে সেরকম দেখেছেন কিছু? সিগারেটে শেষ টানটা দিতে দিতে চোখ বন্ধ করে তারানাথ বলল, ডাকিনী কেন দেখব না, নিশ্চয়ই দেখেছি। তারা একই সঙ্গে ভয়ঙ্কর আবার ছলনাময়। পদ না জানলে তাদের হাত থেকে নিস্তারের উপায় নেই। তবে ডাকিনী বললেই আমার প্রথম মনে পড়ে বজ্র ডাকিনীর কথা। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে একটা হলো সেই বজ্র ডাকিনীর সাক্ষাৎ পাওয়া। ও সেই ঘটনা জীবনে ভোলার নয়। বজ্র ডাকিনী? সেটা কি বস্তু? তাহলে সেই ঘটনাটাই বলুন। তারানাথ শেষ হয়ে যাওয়া সিগারেটটা পাশে রাখা নারকেলের মালায় গুঁজে রেখে চোখ বন্ধ করে এক মনে কি যেন একটা ভাবতে থাকলো। আমরা জানি যে তারানাথ আসলে এখন পুরো গল্পটা মনে মনে গুছিয়ে নিচ্ছে। একটুক্ষণ পরেই চোখ খুলে সে বলল, শোনো তাহলে। এই ঘটনা যখনকার, তখন আমার নাম ডাকও খুব একটা কম ছিল না। আশেপাশে গাঁয়ের থেকে রোজই কেউ না কেউ মাদুলি করাতে আসে। কেউ কুণ্ডলী বিচার করে নিয়ে যায়, অনেকে আবার হাত দেখাতেও আসে। তো একদিন দাওয়ায় বসে আছি, হঠাৎ এক বৃদ্ধ এলেন। মাঝারি উচ্চতা, মাথায় অল্প টাক, চোখে চশমা, পোশাক আশাকে একটা আর্থিক সচ্ছলতার ছাপ। বৃদ্ধ প্রথমেই আমাকে দেখে গড় হয়ে প্রণাম করলেন। আমি তো সেই দেখে কোনো রকমে ইতস্তত হয়ে বললাম, আরে আরে করছেন কি? এভাবে আমায় লজ্জা দেবেন না। বৃদ্ধ আমার কথা শুনে জোড়ো হাত করে বলল, আর ও কথা বলবেন না ঠাকুরমশাই, আমরা হলাম কায়স্থের জাত। সদ্যজাত বাবুনের ছেলেকেও গড় হয়ে প্রণাম করা আমাদের সাজে, শাস্ত্রের তো তাই নিদান। আমি গম্ভীরভাবে বললাম, শাস্ত্রের নিদান যাই হোক না কেন, মনুষ্যত্বের নিদানটাই সবচাইতে বড়। আর এরকমটি করবেন না কখনো। আপনি আপনার গ্রামের যে বিপদের ব্যাপারে বলতে এসেছেন সেইটাই বলুন না হয়। না, লোকে তাহলে আপনার ব্যাপারে মিছে কথা বলে না। ভগবান তাহলে ঠিক লোকের কাছেই আমায় পাঠিয়েছেন। ঠিক লোক না ভুল লোক তা পরে বিচার করা যাবে। এখন আপনার মুখ থেকে সমস্ত ঘটনাটা বিস্তারিত শুনতে চাইছি। আগে আমার নাম শ্রীপতিচরণ তালুকদার। নলাটির গায়ে এই অধমের বসত বাড়ি। পৈতৃক সূত্রে আমাদের চালের আড়ত আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। আমার দুই ছেলে এখন আমার তত্ত্বাবধানে সেই ব্যবসা দেখভাল করছে। বড় ছেলেটির বিয়ে হয়ে গেছে, একটি পুত্র সন্তানও আছে। ছোট ছেলেটি এখনো অকৃতদার। তারপর? যে আগে ঠাকুরমশাই, যে কারণে আপনার কাছে আসা সেই কথাটা এইবার বলি। আমাদের নলহাটি গাঁয়ে দিন 15 হলো একটা
একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের শুরু হয় দিন 15 আগেই আমাদের গাঁয়ের এক জেলে বিশ্বম্ভর মাইতির মৃত্যুর মধ্য দিয়ে। বিশ্বম্ভর মারা যায় মাথায় বাজ পড়ে। অথচ কি অদ্ভুত, যেদিনও মারা যায় সেই দিন এক ফোঁটা বৃষ্টি পড়া তো দূরের কথা, এতটুকু ঝোড়ো হাওয়া পর্যন্ত বয়। আমরা প্রথমে এটাকে নিতান্তই দুর্ঘটনা ভেবেছিলাম, তেমন গড় করিনি। কিন্তু এর দিন 7 মধ্যেই যখন আরও 4 জন গ্রামবাসী একের পর এক অকস্মাৎ বজ্রাঘাতে মরল, তখন আমাদের টনক নড়ল। আপনিই বলুন ঠাকুরমশাই, এ কি কোনো সাধারণ কাণ্ড? মেঘ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, হঠাৎ হঠাৎ বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে। প্রথমটা আমরা একজন বামুনকে দিয়ে একটা শান্তি সত্যায়ন মতো করালাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না ঠাকুরমশাই। তারপরের দিনই আরও একজন মরল ওই একইভাবে। তারপর পাশের গাঁ থেকে রোজা ডাকালাম, মন্ত্র পড়ালাম, কত লোক কত চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। এই 2 সপ্তাহে সব মিলিয়ে 11 জন মানুষ অকালে বজ্রাঘাতে মারা গেছে। গ্রামবাসীদের মধ্যে অনেকেই ব্যাপারটা প্রথমে মানতে চাইছিল না, কিন্তু এখন সকলেই বিশ্বাস করছে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এর মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে, নইলে এমন অদ্ভুত ধারা কাণ্ড ঘটবে কেন? গাঁয়ের মানুষগুলো আতঙ্কে একেবারে গুটিয়ে যাচ্ছে ঠাকুরমশাই। বিকেলের পর প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরোচ্ছে। আর কি বা করবে বলুন ওরা? গরিব মানুষ, প্রাণের ভয়ে বাড়িতে তো বসে থাকলে ওদের চলে না। তাই আপনাকে নিতে এসেছি ঠাকুরমশাই। আমার স্থির বিশ্বাস, এই ঘটনার যদি কেউ বিহিত করতে পারে তা একমাত্র আপনিই পারবেন। ঠাকুরমশাই, আপনি যাবেন তো আমার সঙ্গে ঠাকুরমশাই নলহাটিতে? যাবেন তো ঠাকুরমশাই? যাব। আপনার মুখে যা শুনলাম তাতে বোধ করছি আজকে রওনা দেওয়াটাই মঙ্গল হবে, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমার কথা শুনে শ্রীপতিবাবুর মুখে হাসি ফুটে উঠল। তিনি জোড়ো হাত করে একবার প্রণাম করে বললেন, চলুন চলুন, তাহলে এই বেলায় বেরিয়ে পড়া যাক। এখন বেরোলে বিকেলের আগেই ঠিক আমরা গায়ে পৌঁছে যাব। সেই দিন মুখে দুটো অন্ন দিয়ে আমি শ্রীপতিবাবুদের সঙ্গে বেরিয়ে পড়লাম। শ্রীপতিবাবুর সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ভূপতিচরণও এসেছিল। আমাদের কথোপকথনের পুরো সময়টাই সে বাইরে দাঁড়িয়েছিল। ভূপতিচরণ ভারী অমায়িক ছেলে, গৌরবর্ণ, সুন্দর মুখশ্রী, মুখে সবসময় একটা হাসি লেগেই আছে। আমার সঙ্গে তার বেশ ভাব জমে গেল। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে নলহাটি পৌঁছতে সময় লাগলো পাক্কা 3.5 ঘন্টা। স্টেশন ছেড়ে গাঁয়ে পা রাখতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। চারিদিকে কেমন একটা দমবন্ধ ভাব, গাছে গাছে পাখিরাও ডাকছে না যেন। বুকের মধ্যে একটা চাপা অস্বস্তি দানা পাকিয়ে উঠতে লাগলো। বুঝতে পারলাম এ গাঁয়ে কোথাও কিছু একটা হয়েছে, ভয়ঙ্কর কিছু। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর থেকে এরকম কিছু ক্ষমতা আমি পেয়েছিলাম। এর আগেও যতবারই এমন অনুভূতি হয়েছে ততবারই কোনো না কোনো কালান্তক বিপদের সম্মুখীন হয়েছে। তবে শ্রীপতি বাবুদের এ ব্যাপারে কিছু বললাম না, চুপচাপ চললাম তাদের বাড়ির উদ্দেশ্যে। মনের ভিতর কিন্তু কে যেন ক্রমাগত বলে চলল, ঠিক নেই, ঠিক নেই, কিছু একটা ঠিক নেই। সেই দিন রাত্রির মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম।
ট্রেনের যাত্রার দরুন শরীরে ধকল গিয়েছিল, ফলে শুতেই চোখে ঘুম চলে এলো। পরের দিন সকালবেলায় শ্রীপতি বাবুদের বাড়ির দাওয়ায় আলোচনার আসর বসল। সারা গাঁ থেকে বহু লোক এসেছে আমার সঙ্গে দেখা। তারা সবাই এই খবর পেয়ে এসেছে যে শ্রীপতিবাবু নাকি এমন একজনকে নিয়ে এসেছেন যিনি নলহাটির এই ভয়ঙ্কর হত্যালীলার সমাপ্তি ঘটাতে পারবেন। তাদের সকলের মুখেই আশার আলো। বন্যায় ভেসে যাওয়ার আগে সামান্য খড়কুটো ধরে মানুষের বাঁচতে চাওয়ার যে আশা, সেই আশার। আমি মুড়ি আর গুড় খেতে খেতে তাদের সবার কথাই শুনলাম। প্রত্যেকে প্রায় একই কথা বলল। শ্রীপতি বাবুর কথার থেকে বিশেষ আলাদা কিছু তাদের মুখে শুনলাম না। শুধু এইটা জানা গেল যে সবকটা মৃত্যুই ঘটেছে রাতের দিকে, আর কোনো মৃত্যুরই কোনো প্রত্যক্ষদর্শী নেই। তবে অনেকেই শেষ কয়েকদিন বাজ পড়ার আওয়াজ পেয়ে সেই দিকে ছুটতেই অকুস্থল থেকে একটা আগুনের হলকা মতো ছুটে যেতে দেখেছে। ব্যাস এতটুকুই। আমি তাদের সকলের কথা শুনে তাদেরকে সাধ্যমতো আশ্বাস দিলাম যে আমার যতটুকু ক্ষমতা তার সবটা দিয়ে চেষ্টা করব এই বিপদ ঠেকাবার। বাকিটা জগদীশ্বরের হাতে। আলোচনার শেষে সবাই একে একে বেরিয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম একটি মেয়ে উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছে। শ্যামবর্ণা, দীর্ঘকায়। মেয়েটি কি একটা যেন বলবার জন্য উসখুস করছে। আমি তাকে হাত দেখিয়ে কাছে ডেকে বললাম, কিছু বলবে মা? মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, আমার নাম রাধারানী। আমি এই গ্রামেই থাকি। আপনি শুনেছি হাত দেখেন। গ্রামের এই অবস্থায় আপনাকে হাত দেখানো ঠিক হবে না, আমি জানি, কিন্তু তবুও আপনার কাছে কিছু জিনিস জানবার ছিল। আমি মৃদু হেসে বললাম, তুমি যা জানতে চাও তা বলার জন্য হাত দেখার কোনো দরকার নেই মা। তোমার স্বামী বেঁচে আছেন, তার কিচ্ছু হয়নি। আমার কথায় মেয়েটি প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। তারপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, ঠাকুরমশাই, ও ঘর ছেড়েছে প্রায় বছর 5 হয়ে গেল। ও কি আর কখনো ঘরে ফিরবে না? আমি যে রোজ ওর ফেরার অপেক্ষায় থাকি। না মা, তোমার স্বামীর আর ঘরে ফেরার সম্ভাবনা নেই। তিনি যে পথ বেছে নিয়েছেন তাতে একবার পা রাখলে আর ঘরে ফেরা যায় না। তুমি বরং তার ফেরার আশা আর করো না, বরং হাতের কাজ কিছু জানলে তা করো। আমার মন বলছে সেই পথে তোমার আর্থিক সমস্যাও মিটবে। আমার কথায় মেয়েটির চোখ ছলছল করে উঠল। সে একবার আমার প্রণাম করে বলল, আপনি যা বললেন তাই করব ঠাকুরমশাই, কিন্তু ও যেখানেই থাকুক দীর্ঘ জীবন লাভ করুক, এই আশীর্বাদ করুন। মিথ্যা আশ্বাস তো আমি কাউকে দিই না মা, তোমাকেও দেব না। সত্যি কথাটাই বলি, আসছে অমাবস্যায় তোমার বৈধব্য যোগ আছে মা। তুমি সাবধানে থেকো। ওই দিন ঘরের বাইরে বেরিও না। সারাদিন নির্জলা উপোস করে রাতে কিছু খেও। এখন তুমি এসো। মেয়েটি আমার কথা শুনে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তার চোখের পাতা পড়ল না, ঠোঁট নড়ল না। এমন ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর মেয়েটির এক সময় মাথা নিচু করে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটির কপালে আরেকটি জিনিস যা সেদিন আমি দেখেছিলাম তা কিন্তু তখনই তাকে আমি বলিনি। কি দেখেছিলেন? অতিহন্তারক যোগ। সেটা আবার কি? ওই মেয়ে
নিজেই তার স্বামীর মৃত্যুর কারণ হবে, এ ওর কপালে স্পষ্ট লেখা ছিল। তারানাথের কথা শুনে কিশোরী আর আমি দুজনেই পরস্পরের মুখে একবার করে তাকালাম। তারপর দুজন মিলেই একসঙ্গে বললাম, তারপর কি হলো? তারানাথ মৃদু হেসে উত্তর দিল, বলছি শোনো। এরপর দেখতে দেখতে 7 দিন কেটে গেল। মাঝে আমি একদিন মহাবন্ধন যজ্ঞ করলাম। মহাবন্ধন যজ্ঞ নিয়ে আর একখানা ভালো ঘটনা আছে, সেটা আরেকদিন বলবো না হয়। আপাতত এইটুকু জেনে রাখো, কোনো বড় এলাকায় অশুভ শক্তির প্রবেশ বন্ধ করার জন্য একটা যজ্ঞ করা হয়। যাই হোক, সেই যজ্ঞের ছাই নিয়ে আমি সারা গাঁয়ের চারিদিকে পরিখা বরাবর দণ্ডি মতো কেটে দিলাম। এরপর থেকে দিন 4 পর্যন্ত আর কিছু ঘটল না। শ্রীপতিবাবু সহ গ্রামের অনেকেই ধরে নিলেন যজ্ঞে কাজ হয়েছে, আর কোনো দুর্ঘটনাই ঘটবে না এই নলহাটিতে। কিন্তু আমি নিজে তো ভালো করেই বুঝতে পারছিলাম যে যজ্ঞতে যে কাজটা হয়েছে তা সাময়িক। নলহাটির আকাশে যে ভয়ঙ্কর বিভীষিকা দানা বেঁধেছে তার প্রতিকার এত সহজে করা যাবে না। আপনি তখনও বুঝতে পারেননি যে ওই মৃত্যুগুলো একের পর এক কেন ঘটেছিল? তখনও কিছু বুঝে উঠতে পারিনি, আর সেটাই তো আমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সমস্ত লক্ষণ, সমস্ত ঘটনা পরপর সাজিয়েও ওই ঘটনার কোনো ব্যাখ্যা বা উৎস আমি খুঁজে পাচ্ছিলাম না। আর সেই কারণেই আমার ভেতরকার অস্থিরতা আরো বাড়ছিল। কিন্তু আমাকে আর বেশি অপেক্ষা করতে হলো না। 5ম দিনের দিন রাত্রিবেলাতেই এমন একটা ঘটনা ঘটল যাতে সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। কি ঘটনা? বলছি শোনো। তারানাথ ফের গল্প বলতে শুরু করলো। সেদিন সকাল থেকেই একটা চরম অস্বস্তি মনের মধ্যে টের পাচ্ছিলাম। আগেও বলেছি, কিছু ভয়ঙ্কর ঘটবার আগে আমি তার পূর্বাভাস পাই। তাছাড়াও সেই দিন সকাল থেকে খেয়াল করলাম একটা কাক শ্রীপতিবাবুদের দক্ষিণ পূর্বের একটা আম গাছে বসে ক্রমাগত ডেকেই চলেছে। ওই দেখো, কিশোরী আমার কথা শুনে হাসছে। আমি জানি এসব তোমাদের কাছে হাসির কথার মতোই শোনাবে, কিন্তু একবার যে মানুষের সুলক্ষণ কুলক্ষণ চেনার হাতে খড়ি হয়েছে তার কাছে সব লক্ষণ কিন্তু মোটেই হাসির মস্করার জিনিস নয়। যাই হোক, মোট কথা সেই দিন কিছু একটা ঘটবে তা বুঝতে পারছিলাম। গ্রামের সবাইকে বলে দিলাম সেই দিনটা অন্তত তারা যেন রাত্রিবেলা বাড়ির বাইরে না বেরোয়। মহাবন্ধন যজ্ঞের অবশিষ্ট ছাই অল্প অল্প দিয়ে দিলাম প্রত্যেককে নিজেদের বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর শ্রীপতিবাবুদের বাড়ির গৃহবন্ধন করে আমি ঘুমোতে গেলাম। ঘুমানোর আগে সেদিন হঠাৎ করেই কেন জানি না মনে হলো দেহবন্ধনটা করে নেওয়া প্রয়োজন। কে জানে কখন কোন বিপদের সম্মুখীন হতে হয়। অতঃপর দেহবন্ধন করে তারপরে ঘুমালাম। সেই ঘটনার এত বছর পর আজ মনে হয় ভাগ্যিস সেই রাত্রেতে ঘুমাবার আগে দেহবন্ধনটা করেছিলাম, নইলে যে কি হতো। যাই হোক, সেই দিন রাত্রে প্রায় ঘুম হলো না বললেই চলে। বিছানায় শুয়েই শুধু এপাশ ওপাশ করতে লাগলাম। মনের মধ্যে সেই দমবন্ধ ব্যাপারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক সময় এরকম এপাশ ওপাশ করতে করতে হঠাৎ কিভাবে চোখ লেগে গেল বুঝিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল কিছু মানুষের কথাবার্তার আওয়াজে।
অত রাতে কারা কথাবার্তা বলছে। বিছানা ছেড়ে উঠোনে আসতেই দেখি সেখানে শ্রীপতিবাবু, তার স্ত্রী ও পুত্রবধূ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে শ্রীপতিবাবু, এত রাতে আপনারা সব এখানে? শ্রীপতিবাবুর পুত্রবধূ অর্থাৎ ভূপতিচরণের স্ত্রী উত্তর দিল, আর বলবেন না ঠাকুরমশাই, পাশের গা থেকে খবর এসেছে আমার বাবা মশাইয়ের খুব অসুখ। হঠাৎ করেই নাকি আজ সন্ধ্যাবেলা থেকে বুকের মধ্যে ব্যথা অনুভব করছিলেন। রাতে হঠাৎ বাড়াবাড়ি হয়। শেষবারের মতো মেয়েজামাইকে দেখতে চাইছিলেন। এখন এত রাতে আমি কি করে যাই বলুন তো? কিন্তু উনি খবর পাওয়া মাত্র যে খবর দিতে এসেছিল তার সঙ্গে বেরিয়ে গেলেন। এই তো একটু আগেই। আমার মনে কেমন একটা খটকা লাগ। জিজ্ঞাসা করলাম, তোমার বাবা মশাইয়ের খবরটা যে দিতে এসেছিল সে বাড়ির মধ্যে ঢুকেছিল? কই না তো ঠাকুরমশাই, যে ছেলেটি এসেছিল তার নাম মাধব, আমাদের পাশের বাড়িতেই থাকে। ও বলল ও নাকি বড্ড তাড়া নিয়ে এসেছে, আমাদের খবরটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবে। সেই জন্যই তো বাড়ির মধ্যে ঢুকলো না। যতক্ষণ উনি তৈরি হচ্ছিলেন ততক্ষণ বাইরে দাঁড়িয়েই কথাবার্তা বলছিল। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আর একটাও কথা না বলি সেই মুহূর্তেই আমি শ্রীপতিবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মনের মধ্যে সেই দমবন্ধ ব্যাপারটা ততক্ষণে চরম সীমায় পৌঁছেছে। আমি বুঝতে পারছি যেটা আটকাতে চেয়েছিলাম সেটা হয়তো আর আটকাতে পারলাম না। এরপর প্রায় মিনিট 20 গ্রামের রাস্তায় রাস্তায় পাগলের মতো খোঁজার পর গ্রামের একেবারে প্রান্তের দিকে বিরাট মাঠটায় আমি প্রথম ভূপতিকে দেখতে পেলাম। তার সামনে পিছনে কেউ নেই, সে যেন একটা ঘোরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। তাকে 2-3 বার পিছন থেকে ডেকে বুঝলাম সে আর তার নিজের মধ্যে নেই, কোনো কিছুর ঘোর তাকে গ্রাস করেছে। প্রায় পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে আমি তাকে পিছন দিক থেকে জাপড়ে ধরে ফেললাম। তারপর আমার ডান হাতটা তার মাথায় চেপে ধরে মনে মনে বলতে লাগলাম শ্রীগুরুর দেয়া বীজ মন্ত্র। 3 বার বীজ মন্ত্র জপ করার পর দেখলাম ভূপতির জ্ঞান ফিরে এসেছে। সে অবাক হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি এখানে? আমি বা মাঠের মধ্যে কেন? আমার তো পাশের গ্রামের শ্বশুরালয়ে যাওয়ার কথা। সেসব পরে হবে ভূপতি, কোথাও তোমার যাওয়ার আপাতত প্রয়োজন নেই, এখনই বাড়ি চলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অনুভব করলাম ভূপতিচরণ আমার পিছনে কিছু একটা দেখে আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। আমি অবাক হয়ে পিছনের দিকে তাকাতেই যা দেখলাম তা দেখলে যে কোনো মানুষের বুকের ভিতরটাই আতঙ্কে ঠান্ডা হয়ে যেত। আমি দেখলাম আমার থেকে প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আছে এক নারীর মূর্তি। তার শরীরেই দাউ দাউ করে জ্বলছে আগুন, চোখের মনেতেও আগুনের লেলিহান শিখা। ইতিমধ্যে বুঝতে পারলাম হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, মাথার উপর মেঘে মেঘে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এরপর ঠিক কি ঘটতে চলেছে তা বোঝার আগেই সেই জ্বলন্ত অগ্নিকন্যা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করলো। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রায় আলোর বেগে আমার দিকে নেমে আসতে দেখলাম। এরপর তারানাথ হঠাৎ চুপ করে গেল। মিনিট 5 এভাবে চুপ করে থাকার পর কিশোরী অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, তারপর তারপর কি হলো বলুন? সেই প্রচন্ড বিদ্যুতের শিখা আকাশ ভেদ করে আমার দিকে সোজা নেমে আসতে থাকলো। তারপর ঠিক আমার মাথার উপর 5 হাত দূরে হঠাৎ অদৃশ্য কিছুতে একটা ধাক্কা খেয়ে যেন ছিটকে গেল। আর তারপর আমারই চোখের সামনে সে বিদ্যুৎ শিখা সোজা গিয়ে প্রবেশ করলো ভূপতির শরীরে। তার সারা শরীরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সেই সঙ্গেই একটা প্রচন্ড বজ্রপাতের শব্দে কানে প্রায় তালা লেগে গেল। আমি দেখলাম
আমার চোখের সামনে ভূপতি অসহ্য যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে করতে তার জ্বলন্ত শরীর নিয়ে মাঠের মধ্যে দৌড়চ্ছে, আর অন্যদিকে ঠিক তখনই সেই বিভৎস নারী মূর্তির হাড়হীন করা হাসিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই রাত্রি সমস্ত নীরবতা। ঠিক সেই দিনই, সেই মুহূর্তে ওই মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে আমার কি হলো জানি না, হঠাৎ করেই আমার চোখের সামনে প্রায় সিনেমার দৃশ্যের মতো ভেসে উঠল বহুদিন আগে পড়া একটা পুরনো পুঁথির পাতা। পুঁথিটির নাম হংস পারমেশ্বর, আর সেই পুঁথির পাতার উপরে মার্জিত হস্তাক্ষরে দেবনাগরী হরফে লেখা বজ্র ডাকিনী সাধনম। বজ্র ডাকিনীর ব্যাপারটা এইবার তোমাদের বলা প্রয়োজন। তোমরা জানো নিশ্চয়ই, আমার ঠাকুরদা ছিলেন বিশাল বড় তান্ত্রিক। তন্ত্র সাধনা নিয়ে তার নিজের লেখা অনেক পুঁথি যেমন ছিল, তেমনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পুঁথির সংখ্যাও নেহাত কম ছিল না। এই রকমই একখানা পুঁথি ছিল হংস পারমেশ্বর। সেই পুঁথিটি আমি কৌতূহলবশত প্রথম পড়েছিলাম কৈশোরেই লুকিয়ে লুকিয়ে, কিন্তু তখন কিছু বুঝিনি। পরে সাধনার পর আবার যখন বইটা পড়েছি বুঝেছি ওটা আসলে একটা রত্ন ভাণ্ডার। যাই হোক, তো হংস পারমেশ্বরে বজ্র ডাকিনী জাগরণ ও সাধনার বিস্তৃত পদ্ধতি বর্ণিত ছিল। সেই দিন সেই রাতে ওই অবস্থায় কিভাবে যেন আমার অবচেতন মন আমাকে জানিয়ে দিয়েছিল যার সামনে আমি সে রাতে দাঁড়িয়েছিলাম সে আর কেউ নয়, সাক্ষাৎ বজ্র ডাকিনী। সেই ঘটনার পরের দিন সকালেই আমি তড়িঘড়ি নলহাটি থেকে আমার গ্রামে ফিরে গেলাম। সেখানেই পুঁথিটা ছিল। সেটা ভালো করে পড়ে বুঝলাম আমার ধারণায় কোনো খাদ নেই, যা বুঝেছি ঠিক তাই। নলহাটিতে কেউ বজ্র ডাকিনীর সাধনা কেউ করছে। আচ্ছা, এই যে বজ্র ডাকিনীর কথা বলছেন, এরা কি প্রেতাত্মা গোছের কিছু? এরা হলো মনুষ্য সমাজের পরপারে বসবাসকারী অশুভ শক্তি। মূলত সূক্ষ্ম শরীরেই এরা বসবাস করে। এদের ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি। সাধারণ মানুষের পক্ষে এদের নাগাল পাওয়াও কঠিন, কিন্তু সিদ্ধ সাধকেরা অনেক ক্ষেত্রেই তান্ত্রিক সাধনার মাধ্যমে এদের সঙ্গে সংযোগ স্থাপন করে। অনেক ক্ষেত্রে এদের কোনো শবদেহে স্থাপিত করে নিজের বশবর্তী করে কাজে লাগায়। আবার কোনো কোনো ক্ষেত্রে শবদেহের প্রয়োজন হয় না, এরা আপনিই সূক্ষ্ম শরীরেই বশ মানে। যাই হোক, এত সব তত্ত্ব কথা তোমাদের বলে লাভ নেই। তোমরা কিছু বুঝবেও না, উল্টে এসব নিয়ে হাসি মস্করা করবে। মানুষের তো নিয়মই ওই। যাই হোক, হংস পারমেশ্বর পড়ে আমি যা বুঝলাম তার থেকে কয়েকটা বিষয় স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া গেল। এক, যে সাধক এই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছে তিনি একই সঙ্গে উচ্চ স্তরের সাধনা ও মহাডামর তন্ত্রের সিদ্ধহস্ত। এই দুয়ের জ্ঞান না থাকলে এই সাধনা করা অসম্ভব কাজ। দুই, অবশ্যই যিনি এই কাজ করেছেন তিনি তার নলহাটি সর্বনাশের জন্যই করেছেন, নইলে সমস্ত মৃত্যু কেবল নলহাটিতেই ঘটবে কেন? এখন নলহাটি সর্বনাশ কে চায় সেটা জানতে হবে। তিন, বজ্র ডাকিনীকে একমাত্র তার শরীরেই জাগিয়ে তোলা সম্ভব, যে বজ্রঘাতে মারা গেছে, তাও আবার মারা যাওয়ার ষষ্ঠ প্রহরের মধ্যে। সুতরাং হিসেব মতো নলহাটিতে দিন 15 আগে বজ্রাঘাতে কে মারা গেছে সে বিষয়ে খোঁজ নেওয়া প্রয়োজন। এবং সর্বশেষ সিদ্ধান্ত, বজ্র ডাকিনীকে শেষ করার কোনো উপায়
অংশ পারমেশ্বরের লেখা নেই। সেখানে স্পষ্ট লেখা আছে কোনো সাধারণ যজ্ঞ, বন্ধন ইত্যাদির দ্বারা বজ্র ডাকিনীকে আটকানো সম্ভব নয়। শুধু তাই নয়, যে সাধক তাকে জাগিয়ে তুলেছে তার ক্ষমতাও আমার থেকে অনেক গুণ বেশি। সুতরাং শক্তিতে তার সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তাহলে এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। বাপরে, এ তো পুরো জমে গেছে। তোমরা এখনো গল্পের মতো শুনছো বলে বলছো জমে গেছে, কিন্তু সেদিন যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে চোখের সামনে এমন একটা মানুষকে মরে যেতে দেখলে কেমন লাগে। ও কি ভয়ঙ্করই না ছিল সেই রাত। তো হংস পরমেশ্বর পড়ে আমি তো আবার সেদিন বিকেল নাগাদ ফিরে গেলাম নলহাটিতে। ওখানে ততক্ষণে ভূপতির দেহ দাহ করা হয়ে গেছে। কাল রাতে বাজ পড়ার শব্দ পেয়েই ওরা মাঠের দিকে ছুটে এসেছিল। ততক্ষণে অবশ্য বজ্র ডাকিনীর অন্তর্ধান ঘটেছে, আর ভূপতি তার নিথর জ্বলে পুড়ে যাওয়া শরীরটাও ততক্ষণে লুটিয়ে পড়েছে নরম ঘাসের উপর। আজ যখন বাড়িতে প্রবেশ করলাম তখন সারা বাড়িতে একটা শোকের ছায়া বিরাজমান। আমি বাড়িতে সবে ঢুকেছি, এমন সময় ভূপতির স্ত্রী ছুটতে ছুটতে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার ভুল, আমারই ভুলের জন্য ওকে প্রাণটা দিতে হলো ঠাকুর মশাই, আমারই ভুলের জন্য। বাবা মশাই একদম ঠিক আছেন, তার কিচ্ছু হয়নি। আজ সকালেই লোক পাঠিয়ে খবর নিয়েছি। আমি কাল রাতে জোর করে ওনাকে পাঠালাম। আপনার কথা না শোনার ফল এখন ভুগতে হচ্ছে। ওঠো ওঠো মা, ওঠো। কি আর করা যাবে বলো? যার যাওয়ার ছিল তাকে কি তুমি আটকাতে পারবে? তবে চিন্তা করো না, আমি কথা দিলাম আর একটিও প্রাণকে আমি বিনা দোষে মরতে দেব না। আগেও তো ওই একই কথা বলেছিলেন, কিছুই তো করতে পারলেন না। যত সব ভোজবাজি, ঠক, জোচ্চোরের কারবার। কথাটা বলল 1 বছর 21 যুবক। দীর্ঘ দেহ, পেশিবহুল শরীর, চোখে মুখে অহংকারের ছাপ। আহ নৃপতি, কোথায় কি বলতে হয় জানো না তুমি? জানো উনি কে? হবে কোনো তান্ত্রিক, ওজা রোজা। তোমার আর কাজ কি? যত সব ভণ্ডগুলোকে ধরে আনো আর বাড়িতে পোষো। কাজের কাজ তো কিছুই হয় না। যত সব। আমি তোমাকে বলছি নৃপতি, তুমি এই মুহূর্তে উপরে যাও। আর একটা কথাও যদি তুমি এখানে বলো, আমি ভুলে যাব তুমি আমার ছেলে। বাবার কথায় নৃপতি নাক ফোলালো। একবার রোষ কটাক্ষে আমার দিকে তাকালো, তারপর পিছন ফিরে গটগট করে এগিয়ে যেতে থাকলে দোতলার দিকে। দোতলার সিঁড়ি দিয়ে সে অদৃশ্য হয়ে যেতেই শ্রীপতিবাবু হাত জোড়ো করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুর মশাই। ওকে আপনি চেনেন না, ও নৃপতি, আমার ছোট ছেলে। এই কদিন ও কলকাতায় ছিল, দাদার মৃত্যু খবর পেয়ে ফিরে এসেছে। কি বলবো ঠাকুর মশাই, নৃপতি ওর দাদার একেবারে বিপরীত। ধর্মে মতি নেই, চরম নাস্তিক। ওর সঙ্গে কথা বলে কেউ কখনো শান্তি পায়নি। পাবে পাবে, ওর সঙ্গে কথা বলে অনেকেই শান্তি পাবে। আমার কথা শুনে শ্রীপতিবাবুর ভ্রু কোঁচকালো। তিনি বললেন, মানে? এই শোকের সময় আমার হয়তো এই কথা বলা উচিত নয়, কিন্তু সত্যি তো বেশি দিন চাপা থাকে না, একদিন তো সে প্রকাশ পাবেই। তাই বলছি, শুনে রাখুন, আপনার এই ছেলেকে আপনি বেশি দিন ঘরে বেঁধে রাখতে পারবেন না। ওর মধ্যে সাধক হওয়ার সব লক্ষণ স্পষ্ট। ও ভবিষ্যতে খুব বড় সাধক হবে, মানুষের হিত করবে। আর একটা ধাক্কার জন্য তৈরি থাকুন, খুব শিগগিরই আপনার এই ছেলে ঘর ছাড়বে। আমার কথা শুনি শ্রীপতিবাবু সহ সেখানে উপস্থিত প্রত্যেকেই পাথরের মতো স্থির হয়ে গেলেন। তাদের সকলের দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমার এক মুহূর্তের জন্য যেন সেদিন মনে হয়েছিল
কথাটা হয়তো সেই সময় দাঁড়িয়ে না বললেও হতো। যা ঘটার তা তো এমনিতেই ঘটবে। মানুষ তা আগে থাকতে জানলেই বা কি, আর না জানলেই কি। এর পরের ঘটনাগুলো সংক্ষেপে বলি। ভূপতির দেহ যেদিন দাহ করা হয়েছিল, সেদিন সন্ধ্যাবেলাতেই শ্রীপতিবাবুর বাড়িতে সমস্ত গ্রামবাসীকে নিয়ে আর একটা আলোচনা সভা বসলো। বলা ভালো, আমার কথায় বসানো হলো। সেখানে আমি নিজের চোখে আগের রাতে যা যা দেখেছি সবটা বললাম। সেসব শুনে অনেকে শিহরিত হলো। কেউ কেউ পাশের জনকে জাপটে ধরল। কারুর আবার আতঙ্কে মুখ পাংশুটে হয়ে গেল। এর হাত থেকে মুক্তির কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? গ্রামের একজন জিজ্ঞেস করলো। আছে, নিশ্চয়ই আছে। এক রকমের মিথ্যা আশ্বাস দিয়ে আমি বললাম, তবে তার আগে কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। কি প্রশ্ন? দিন 15 আগে, মানে এই মৃত্যুগুলো শুরু হওয়ার আগে, এ গায়ে কি কেউ বাজ পড়ে মারা গিয়েছিল? আমার প্রশ্নে ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল। এর কিছুক্ষণ পরে একজন বলে উঠল, হ্যাঁ, গেছিল তো। আগের মাসে আমাদের গায়ের পুরুত মশাইয়ের মেয়ে ফুলি তো মারা গিয়েছিল মাথায় বাজ পড়েই। ওকে দাহ করতেই তো আমরা গিয়েছিলাম শ্মশানে। কিন্তু সেখানে এমন একটা কাণ্ড হলো। কি কাণ্ড? আর বলবেন না ঠাকুর মশাই, ফুলির চিতায় আগুন দিতে যাব, এমন সময় কোথা থেকে প্রচণ্ড ঝড় উঠল। অথচ তার মিনিট 5 আগে পর্যন্ত কোথাও কোনো ঝড়ের লক্ষণটুকুনি ছিল না। সেই প্রচণ্ড ঝড়ে আমরা সবাই তো চিতা ছেড়ে কিছুটা দূরে ছাউনি ঘরে গিয়ে আশ্রয় নিলাম। বাইরে কেউ রইল না। তার মিনিট 15 পরে যখন ঝড় থামলো, তখন আমরা বাইরে বেরিয়ে দেখি চিতায় নিচের থেকেই আগুন জ্বলছে। কে কিভাবে চিতায় আগুন দিল আমরা বুঝতেই পারলাম না। বুঝলাম। মনে মনে নিজেকে বললাম, তার মানে যার শরীরে বজ্র ডাকিনীকে জাগিয়ে তোলা হয়েছে সে এ গাঁয়েরই মেয়ে। তারপর সবার উদ্দেশ্যে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমাদের কি মনে হয় এই গ্রামের সর্বনাশ চায় এমন কেউ আছে? আমার এ কথায় আবার ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল, কিন্তু এইবার ঠিকঠাক কোনো উত্তর মিলল না। একজন এক একটা করে নাম বলতে লাগলো। অধিকাংশ ক্ষেত্রেই সেই সব নাম ব্যক্তিগত শত্রুতার ফলাফল। সেসব কোনো নামই কাজের বলে আমার মনে হলো না। কিন্তু এরই মধ্যে হঠাৎ একটা বাচ্চা মেয়ে, বয়স বছর 10 হবে, এগিয়ে এসে বলল, আমি জানি ঠাকুর মশাই, কে এই গায়ের ক্ষতি করতে চায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে সে? চাঁদু কাকা। ও আবার ফিরে এসেছে, ওকে আমি নিজে দেখেছি। এই চাঁদু কাকাকে? অন্য কেউ একজন উত্তরটা দিতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ওই বাচ্চা মেয়েটি বলতে লাগলো, চাঁদু কাকার ভালো নাম চন্দন। ও এই গ্রামেই থাকতো অনেক দিন আগে। চাঁদু কাকার বউ রাঙা কাকিমা খুব ভালো ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। ওদের বাড়িতেই তো সব সময় থাকতাম। চাঁদু কাকার বউ আমায় কুল, পেয়ারা, নাড়ু কত কিছু খেতে দিত। এটা আজ থেকে প্রায় অনেক দিন আগেকার ঘটনা, কিন্তু তবুও আমার স্পষ্ট মনে আছে সব। সেদিন রাঙা কাকিমা কোথায় একটা গেল আমায় কুল খেতে দিয়ে। আমি এক মনে কুল খাচ্ছি, হঠাৎ চাঁদু কাকা ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আমার পাশে বসে হঠাৎ আমার বুকে, পেটে, পায়ে হাত বোলাতে শুরু করলো। আমি অনেক বারণ করলাম। চাঁদু কাকা বলল, রাগ করে না খুকি, আমি তোমায় আদর করছি তো। এমনভাবে অনেকক্ষণ আদর করার পর আমার পেটের মধ্যে হঠাৎ খুব যন্ত্রণা হলো। আমি চিৎকার করতে থাকলাম। আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। কোথা দিয়ে রক্ত বেরোচ্ছিল জানো? যেখান দিয়ে আমি... থামো থামো থামো, আর বলতে হবে না মা, এসো আমার কাছে এসো।
মেয়েটিকে কাছে টেনে নিয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একজন পুরুষ হয়ে ওই 10 বছরের নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকাতে সেদিন আমার লজ্জা করছিল। এরপর গাঁয়েরই একজন বলল, ওর নাম টুসু, এই গায়ে থাকে। বাপ মা মরা মেয়ে, মামা মামির কাছে মানুষ, ভালোবাসার কাঙাল। চাঁদুদের বাড়িতে যেত ওই চাঁদুর বউটার কাছে। চাঁদুর বউ টুসুকে খুব ভালোবাসত। ও যেদিনের কথা বলছে ওই বছর 5 আগে, সেদিন আমরা ওকে চন্দনের বাড়ি থেকে উদ্ধার করি। মাত্র 5 বছর বয়সের মেয়েটার সেদিন জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন ছিল, শরীর ছিল রক্তাক্ত। ওই শয়তানটা এই ছোট্ট মেয়েটার সঙ্গে আরো যে কি কি করেছিল তা এত লোকের সামনে বলতে আমার মুখে বাঁধে ঠাকুর মশাই। এই মেয়েটা নিষ্পাপ, ওর মন সরল, তাই এমন ভাবে সবটা বলতে পারলো। সেদিন গায়ের সকলের কাছে বেধড়ক মার খেয়েছিল চাঁদু, প্রায় মরতে মরতে বেঁচেছিল যাকে বলে। ওই ঘটনার পরের দিন রাত থেকেই আর ওকে খুঁজে পাওয়া যায়নি, ও নিখোঁজ। আমরা তো ভাবতাম ও বোধহয় ওই লজ্জায় আত্মহত্যা করে মরেছে। না, জাদু কাকা বেঁচে আছে। ওই চোখ আমি দেখেছি, আমি প্রথমবার দেখেই চিনতে পেরেছি। শুধু অনেক বড় বড় চুল আর দাড়ি হয়েছে জাদু কাকার, ঠিক সন্ন্যাসীদের মতো। আমাদের গায়ের পাশে যে জঙ্গলটা, তার একধারে আমি 2 দিন ওকে দেখেছি। কি সব করছিল যেন। সেই জায়গাটা আমাদের তুমি নিয়ে যেতে পারবে টুসু? কেন পারবো না, চলো আমার সাথে, এক্ষুনি নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। টুসুর সঙ্গে জঙ্গলের এক প্রান্তে সেই স্থানটিতে গিয়ে আমার আর কোনো সন্দেহ রইল না যে সাধক সেখানে আস্তানা গেড়েছিল সে বোধহয় লোকজনের আওয়াজ পেয়ে বর্তমানে গা ঢাকা দিয়েছে। কিন্তু তার সাধনের স্থানটিতে বজ্র ডাকিনী সাধনার সমস্ত লক্ষণ স্পষ্ট দেখতে পেলাম এবং মনে মনে যেন আরো অসহায় বোধ করলাম। এর বিহিত করব কিভাবে সেই কথা ভেবে এর পরের দিন আর একটা মহাবন্ধন যজ্ঞ করলাম। আগের মতোই তার ছাই ছড়িয়ে দিলাম গ্রামের এক প্রান্তে সাময়িক প্রতিবিধান হিসাবে। কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব মেটল না, বুঝলে তো? কারণ আমি তো জানি এসব করে কিচ্ছু হবে না। এমন একটা পথ খুঁজে বার করতে হবে যাতে এই সমস্যার মূল একেবারে গোড়া থেকে উৎপাটিত করা যায়। এরপর আমি আবার আমার গ্রামে ফিরে গেলাম। সেখানে তন্ন তন্ন করে সমস্ত পুঁথি, তন্ত্র সম্বন্ধীয় যাবতীয় সব রকমের বই ঘাঁটলাম, কিন্তু কোথাও কিছু পেলাম। এত খোঁজার পরেও কিছু না পেয়ে আমি তো প্রায় এক রকমের সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা যা আমাকে আবার আশার আলো দেখালো। কি ঘটনা বলবো, তবে তার আগে একটা সিগারেট খাবো। অনেকক্ষণ ধরে গল্প করছি তো, আর একটা সিগারেট না হলে ঠিক জমছে না। এই বলে তারানাথ আর একটা সিগারেট ধরালো। তারপর তাতে মৌজ করে টান দিতে দিতে আবার বলতে লাগলো, তোমাদের বোধহয় বলতে ভুলে গেছি যে এই বজ্র ডাকিনী সাধনার একটা বিশেষ নিয়ম আছে। বজ্র ডাকিনীকে জাগিয়ে তোলার 2 পক্ষের মধ্যে তাকে সম্পূর্ণ বশ করা যায় না। তবে এই সময়কালে সে সাধকের কিছু আদেশ পালন করে। এই বজ্র ডাকিনী কিন্তু সাংঘাতিক। এদের অঙ্গুলি হেলনে বজ্রপাতও পর্যন্ত হয়। নলহাটির এই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছিল যেই সাধক, সে যে খুব শিগগিরই একে বশ করে ফেলবে সেই দুশ্চিন্তায় আমাকে আরো অস্থির করে তুলেছিল। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই সাংঘাতিক ডাকিনী যদি কারোর বশ হয় তাহলে তাকে দিয়ে কি কি করানো যেতে পারে।
যে অদ্ভুত ঘটনার কথা বলছি সেইটাই এবার বলি। সেই দিনই গ্রাম থেকে পুঁথিটি দেখে আবার ফিরে গেছিলাম নলহাটিতে। সেখানে সেদিন রাত্রিবেলা ঘটল সেই ঘটনা। ওই ঘটনা আদৌ সত্যি ছিল নাকি স্বপ্ন তা আজও আমি বুঝতে পারিনি। তবে তা যে আমার এই কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়েছিল তা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে কিভাবে যেন ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখলাম এক শ্মশানে আমি বসে আছি। আমার সামনে একটি শবদেহের উপর চোখ বুজে বসে আছে এক নারী মূর্তি। তার চুল খোলা, মুখে অসামান্য তেজস্বিতার ছাপ, পরনে শাড়ি আলুথালু। তাকে দেখে এক মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে এলো, মাতু পাগলি। আগে হ্যাঁ, এই মাতু পাগলির কথা তো তোমাদের আগেও বলেছি। মহাডামর তন্ত্রে প্রসিদ্ধ এই নারীর সঙ্গে আমার সাধন জীবনের একদম প্রথম দিকে পরিচয় হয়। তার কাছে ছিলাম কিছু মাস। সে তার কিছু শক্তিও আমাকে দান করেছিল। মাতু পাগলি চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর পাগলের মতো খলখল করে হেসে উঠে বলল, এখনো বুঝলি না তারানাথ? এখনো বুঝলি না বজ্র ডাকিনীকে আটকানো যাবে কিসে? এখনো বুঝলি না? না, বুঝিনি, তুমিই বলো। আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি তারানাথ? সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি সেটা কি? আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। সবকিছু বুঝতে পারছিলাম, আবার কিছুই যেন বুঝতে পারছিলাম না। এবার দেখলাম মাতু পাগলি ওর সাধনার শব্দে ওটার উপর থেকে নেমে এলো। তারপর আমার কাছে এসে আমার বুকে তার হাত রেখে বলল, এবার বল তারানাথ, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি? তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন একটা শিহরণ জেগে উঠল। আমি বলে উঠলাম, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। সেইটাই তো এই পৃথিবীতে সবচাইতে বড় শক্তি। কিভাবে, কোথা থেকে যেন এই উত্তরটা বেরিয়ে এলো আমি বুঝতেই পারলাম। আমার কথা শুনে মাতু পাগলি পাগলের মতো হাসতে শুরু করলো। তারপর হাসতে হাসতেই বলল, যা, এবারের মতো তোর কাজ হয়ে যাবে। নে এবার পালা, পালা, পালা এখান থেকে বলছি, অনামুখ কোথাকার। এর কিছুক্ষণ পরেই আমি আবিষ্কার করলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। সমস্ত ঘর অন্ধকার, শুধু একটি প্রদীপ টিম টিম করে জ্বলছে। আমি উঠে বসলাম। সেই রাতে আর ঘুম এলো না। পরের দিন ভোরের আলো ফুটতেই আমি কোনো মতে জামা গলিয়ে বেরিয়ে পড়লাম। গায়ের পুরুদ মশাইয়ের বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হলো না। পুরুদ মশাইয়ের সঙ্গে তার মেয়ে ফুলির ব্যাপারে অনেক কথা হলো। ভদ্রলোক স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন। তাকে কিছু সান্ত্বনা দিলাম। তারপর এক সময় জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, একটা প্রশ্ন করব। এই গাঁয়ের সব মানুষের বাঁচার জন্য এই প্রশ্নটার উত্তর পাওয়া খুব জরুরি। আপনি উত্তর দেবেন, বলুন। কি প্রশ্ন বাবা? জানলে নিশ্চয়ই দেব উত্তর। আপনার ফুলি যে ছেলেটিকে ভালোবাসতো তার নাম কি ঠাকুরমশাই? এই প্রশ্নে পুরুতমশাই কিছুক্ষণ পাথরের মতো আমার দিকে চেয়ে রইলেন। তারপর মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতেই ছেলেটার নাম বললেন। নামটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম। তারপর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেরই মনে মনে বললাম, হায়, নিয়তির লিখন কি এত সহজে খণ্ডানো যায়?
একটি প্রায় অন্ধকার ঘর। সেখানে টিমটিম করে একটি প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের স্বল্প আলোয় চারপাশের অন্ধকার যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। এরই মধ্যে ভালো করে তাকালে দুজন মানুষের অবয়ব ঠাওর করা যায়। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ, অন্যজন যুবতী রমণী। রমণীটি শাড়ির আঁচলের খোঁট দিয়ে মুখ চাপা দিয়ে প্রায় নিঃশব্দে কাঁদছে। তার সামনে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষটি তার দিকে চেয়ে আছেন এক দৃষ্টে। একসময় চোখের জল মুছতে মুছতে রমণীটি বলল, আপনি আপনি যা বলছেন সব সত্যি? ও ও আমায় মেরে ফেলতে চাইবে? আমি মিথ্যে বলছি কিনা তা পরীক্ষা করার সুযোগ তো তোমার কাছে থাকবে, তখন মিলিয়ে নিও। কিন্তু আমি যে ওকে এত সাহায্য করলাম, সেই প্রথম দিন যখন ও নলহাটিতে ফিরে এলো, সেই দিন থেকে আজ পর্যন্ত রোজ আমি গায়ের সবার চোখ এড়িয়ে ওর জন্য রাতে খাবার নিয়ে গেছি। ওর সাধনায় যা যা লাগবে সমস্ত এনে দিয়েছি এক কথায়। এই এত কিছুর পরেও ও এমনটা করবে? প্রতিহিংসা, জানো মা, প্রতিহিংসা। প্রতিহিংসা এমনই এক জিনিস যা মানুষের মনে একবার ঢুকলে তাকে সম্পূর্ণ অধঃপতিত না করা অবধি নিস্তার দেয় না। আর তাছাড়াও গ্রামবাসীদের কথাটাও ভাবো। তুমি তো এই গ্রামেরই মেয়ে। এই গ্রামের মানুষজনের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি চাও না এই গ্রামের মানুষগুলো শান্তিতে বেঁচে থাকুক? কিন্তু কিন্তু আমি যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। যাকে ভালোবাসি তার সঙ্গে এমনটা করবো কেমন করে? আর আর ও কি আমায় এতটুকুও ভালোবাসে না? যে মানুষ কামের তাড়নায় একটা নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, সে তোমার ভালোবাসার মূল্য দেবে এটা ভাবলে কি করে? নিঃস্বার্থ ভালোবাসা হয় অমূল্য রত্নের মতন মা। সকলে তার যোগ্য নয়। যেজন সেই রত্নের মান জানে, একমাত্র তাকেই সে রত্ন দেয়া উচিত। বাঁদরের গলায় মুক্তোর মালা ঝোলালে মুক্ত মুক্তই থাকে বটে, কিন্তু মালাটি ছিঁড়ে যায়, এই যা। আর তাছাড়াও তাকে যদি তুমি ভালোবেসেও থাকো, তাহলেও এই নিকৃষ্টতম পাপ কার্য করার থেকে তাকে বাধা দেওয়াটাও তো তোমারই কর্তব্য, নয় কি? তাহলে আশা করছি গ্রামবাসীদের হিতার্থে তোমায় আমি আমার পাশে পাবো। তাহলে আজ উঠি, যেমনটা বললাম তেমনটাই করো। এই নলহাটির মানুষ আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। রমণীটি পুনরায় সম্মতিসূচক মাথা নাড়ায়। মধ্যবয়স্ক পুরুষটি সেই ঘর থেকে বেরিয়ে যান। ঘরের প্রদীপের আলো ক্রমশ স্বল্প হতে হতে একসময় দপ করে নিভে যায়। তারপর থেকে যায় শুধু অন্ধকার, নিস্তব্ধতা আর এক রমণীর নিঃশব্দ কান্নার সুর। ভালো করে কান পাতলে বোঝা যায় রমণীটি একটাই কথা প্রায় পাখি পড়ার মতো বারংবার নিঃশব্দে আওড়েই চলেছে। আর সেই কথাটি হলো, হায় ঈশ্বর, আমার আমার ওর পেটে যে ওর সন্তান যে আসছে, তাকে তাকে তুমি দেখো, তুমি দেখো। এইবার কিন্তু আমরা প্রায় এই ঘটনার শেষ পর্বে পৌঁছে গেছি। হ্যাঁ, মন দিয়ে শোনো। দেখতে দেখতে আরেকটা অমাবস্যা চলে এলো। সেই অমাবস্যাতেই যে সেই সাধক বজ্রডাকিনী বশীকরণ যজ্ঞতে বসবে তা আমি বিলক্ষণ জানতাম। কারণ ইতিমধ্যে সেই সাধক আরো হিংস্র ও ভয়ানক হয়ে উঠেছে। শেষ কিছুদিন নলহাটি নিরীহ মানুষদের প্রাণনাশের সকল প্রকার চেষ্টায় ব্যর্থ হয়েছে সে। ভূপতির পরে নলহাটিতে সেদিন পর্যন্ত আর কেউ মারা যায়নি।
এত কিছুর পরেও সেই সাধক যে চুপ করে বসে থাকবে না তা আমি বিলক্ষণ বুঝেছিলাম। বিশেষ করে যার মনে প্রতিহিংসার আগুন লগলগ করছে, তার পক্ষে তো এই সুযোগ হাতছাড়া করা অসম্ভব। আর একটা জিনিসও আমি স্পষ্ট অনুভব করেছিলাম, বজ্র ডাকিনীকে থামাতে হলে তার সাধকের বিনাশ সর্বাগ্রে প্রয়োজন। কারণ অভিচার অনুসারে সাধকের শরীরে যতক্ষণ রক্ত প্রবাহিত হবে ততক্ষণ বজ্র ডাকিনীর শক্তি অপরাজেয় থাকবে। সুতরাং সেদিন বজ্র ডাকিনীকে বশীকরণের পূর্বেই সেই সাধকের মৃত্যু সমগ্র নলহাটির গ্রামবাসীদের জন্য অপরিহার্য ছিল। কিন্তু সেটা কি অতই সহজ কাজ? তোমাদের তো আগেই বলেছি যে যেই সাধক বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলতে পারে সে একই সঙ্গে উচ্চ ও নিম্ন স্তরের সাধনায় সিদ্ধহস্ত। এমনকি ফুলির সৎকারের দিনকার ঘটনা শুনে আমার মনে হয়েছিল তার বশীকৃত বেতাল থাকাটাও অসম্ভব কিছু নয়। সুতরাং এহেন সাধককে যে অতি বড় পালোয়ানও হত্যা করতে পারবে এ বিশ্বাস আমার ছিল না, বরং আমার বিশ্বাস ছিল নিয়তির উপর। নিয়তির যে খেলা নিজের হাতে সাজিয়েছেন তা ভাঙতে পারে এমন ক্ষমতা কার আছে? তোমাদের বলেছি কি যে বজ্র ডাকিনী জাগরণ যে স্থলে করা হয় সেই স্থলে বজ্র ডাকিনী বশীকরণ যজ্ঞ করলে তা অতি দ্রুত সফল হয়। এর সঙ্গে স্থান মাহাত্ম্যের একটা নিবিড় যোগ আছে। সেসব তত্ত্বকথা পরে কখনো শোনাবো না হয়। মোট কথা আমার মন বলছিল সেই সাধক ওই অমাবস্যার রাতে আবার সেই নদী তটে ফিরে আসবে বশীকরণ যজ্ঞে বসার জন্য। আর সেটাই ছিল আমার কাছে একমাত্র আশার কথা। সুতরাং সেই অমাবস্যার আগের দিন গ্রামের সকলকে জানিয়ে দিয়েছিলাম ভুলেও অমাবস্যার দিন কেউ যেন ওই জঙ্গলের দিকে পা না বাড়ায়, এবং এই কথাটি যেন সকলেই গোপন রাখে। আসল কথা আমি চাইছিলাম সেই সাধক ওই রাতে ওই নদী তটে আবার আসুক, আবার যজ্ঞে বসুক, তারপর বাকিটা আমি দেখে নেব। সেই দিন সকালবেলা শ্রীপতি বাবু একটা অদ্ভুত খবর দিল। কাল রাত্রে চন্দনের বউটা বাড়ি থেকে উধাও হয়ে গেছে জানেন ঠাকুরমশাই। আপনার সঙ্গে আলোচনার পর থেকেই চন্দনের বইয়ের ওপর আমরা কড়া নজর রাখছিলাম। কাল সন্ধেবেলায় সে যেমনি কাজে বেরোবার বেরিয়েও ছিল, রাতে ফিরেও এসেছিল, কিন্তু সকালবেলায় দেখা গেল সে তার ঘরে নেই। এক থালা অন্ন ঘরের মধ্যে পড়ে রয়েছে, ঠিক যেন খেতে খেতেই খাওয়া অসমাপ্ত রেখে সে কোথাও চলে গেছে। আচ্ছা তাই নাকি? সামান্য বিস্ময় প্রকাশ করে আমি চুপ করে গেলাম। দেখতে দেখতে সকাল কেটে সন্ধ্যা গড়িয়ে যখন রাত্রির অন্ধকার নামবে করছে, সেই সময় আমি শ্রীপতি বাবুদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, অবশ্য একা একা। জঙ্গলে ঢোকার আগে পূর্বেকার পরিকল্পনা মতো আরও দুজনের সঙ্গে দেখা হলো। তারা ওখানে অপেক্ষা করছিল। তাদের মধ্যে একজনকে বললাম, যেমনটা বলেছি তেমনটাই করো। আমি যখন শীষ দেব তখনই জঙ্গলে প্রবেশ করবে, তার আগে কিন্তু নয়। আর জায়গাটা চেনো তো? যে আগে ঠাকুরমশাই, জায়গাটা চিনি, যেমনটা বুঝিয়েছেন তেমনটাই করব। ব্যাস, আরেকজনকে নিয়ে আমি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। তারপর কিছু দূর হেঁটে পৌঁছলাম সেই নদী তটে যেখানে সেই সাধক বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছিল। তারই এক প্রান্তে একটা ঝোপের আড়ালে প্রায় ঘাপটি মেরে আমরা দুজনে বসে রইলাম। রাত ক্রমশ বাড়তে থাকলো। জঙ্গলের মধ্যে অন্ধকার আরো গাঢ় থেকে গাঢ়তর হতে থাকলো। এক সময় একটানা ঝিঁঝি পোকার শব্দে কেমন যেন একটা ঝিম মতো ধরে এসেছিল। হঠাৎই আমার পাশের জনের সতর্ক কণ্ঠস্বরে আমার হুঁশ ফিরল। ওই যে ঠাকুরমশাই, ও এসেছে। আমি দেখলাম বিশাল জটা জুটাধারী এক সাধক নদী তটে এসে একটা ঝুলি থেকে কি সব জিনিস পার করছে। আমিও ফিস ফিস করে বললাম,
এখনই কিছু করা যাবে না, আগে যজ্ঞে বসুক। যজ্ঞে একবার বসলে না শেষ করে ওঠার নিয়ম নেই। এখন আগে ভাগে কিছু করতে গেলে এতে বিপরীত হতে পারে। আর মনে আছে তো, আগে আমি যাব, তারপর সময় মতো পিছন থেকে তুমি। পাশের জন নীরবে সম্মতি জানালো। এরপর আমি দেখতে থাকলাম সেই সাধক একে একে সমস্ত রকম আয়োজন করে তারপর যজ্ঞে বসলো। এক সময় তার যজ্ঞের আগুন ঘিয়ে লগলগ করে উঠল। যজ্ঞের সেই লেলিয়ান আগুনের শিখা জঙ্গলে সেই অন্ধকারকে যেন আরো নারকীয় করে তুলল। এইবার আমি বুঝলাম পাখি ফাঁদে পড়েছে। আর যজ্ঞ ছেড়ে ওঠা সাধকের পক্ষে সম্ভব নয়, উঠলেই নিশ্চিত মৃত্যু। আমি উঠে দাঁড়ালাম, ঝোপঝাড় ছেড়ে হাঁটতে হাঁটতে সোজা গিয়ে দাঁড়ালাম সেই সাধকের সামনে। তারপর প্রচন্ড জোরে একটা শীষ দিয়ে দীপ্ত কণ্ঠে বললাম, চন্দন, তোমার খেলা শেষ। আমার কথা শুনে যজ্ঞকালীন ধ্যানরত সেই সাধক চোখ খুলল। তারপর একটা শ্লেষের হাসি হাসতে হাসতে বলল, তারানাথ তান্ত্রিক, শেষমেশ তাহলে তুমি এলে। আমার মনেই হয়েছিল তুমি আজ আসবে, তাই আগে থাকতেই অতিথি সৎকারের ব্যবস্থা করে রেখেছি। দেখা যাক তার কত ক্ষমতা। এই বলে মাথা দোলাতে দোলাতে কি একটা ছাই সে ছুঁড়ে দিল যজ্ঞের আগুনে। আর সঙ্গে সঙ্গে আবার লগ লগ করে উঠল যজ্ঞের শিখা। আর প্রায় মুহূর্তের মধ্যেই আমি বুঝতে পারলাম একটা অদৃশ্য নাগ পাশ ক্রমশ আমাকে আবদ্ধ করছে। আমি নড়তে পারছি না, এমনকি হাত পর্যন্ত নাড়াতে পারছি না। এমনিতে আমার দেহ বন্ধন করা ছিল, ফলে কোন রকম অশুভ নাগপাশ কার্যকরী হওয়ার কথাই নয়। কিন্তু সেই সাধকের শক্তি এতটাই যে আমার দেহ বন্ধনও তার নাগপাশের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে। কে তারানাথ তান্ত্রিক, ভয় পেয়ে গেলে নাকি? আমার দিকে তাকিয়ে চন্দন একটা বিশ্রী হাসি হেসে উঠল। ভয় তো তোমারই পাওয়ার কথা চন্দন। একের পর এক যে পাপ তুমি করেছো, তাতে তোমার বিনাশকাল উপস্থিত হয়েছে। এই চুপ চুপ, আমাকে পাপ পুণ্য শেখাতে আসিস না। যা করেছি বেশ করেছি। একটা বাচ্চা মেয়ের শরীরে হাত দিয়েছি, এই তো বেশ করেছি। কামের কাছে বাচ্চা বুড়ো সব সমান। ছি, তোমার নিজেকে মানুষ বলতেও লজ্জা করে না চন্দন? সাধন পথে গিয়ে কতগুলো শক্তি পেয়েছ, সেগুলো মানুষের হিতার্থে ব্যবহার না করে সেগুলো দিয়ে মানুষের সর্বনাশ করছো। এমনকি যে মেয়েটা তোমায় পাগলের মতো ভালোবাসে, যার গর্ভে তোমার সন্তান, তাকে পর্যন্ত বিষ খাওয়াতে ছাড়োনি। বেশ করেছি, বিষ খাওয়াবই তো। এক রাত্রি শরীরটা জেগে উঠেছিল, সঙ্গম করেছিলাম, তাই বলে কি বাচ্চা বিয়েতে হবে? হারামজাদি মাগি কোথাকার। সংসার জীবনেও জ্বালিয়েছে, সাধন জীবনেও জ্বালাতে এসেছিল। ওকে দিয়ে প্রথম দিককার কাজ উসুল করাটাই আমার লক্ষ্য ছিল। আর তুমি কি করছো না করছো সেটা জানতেও ওকে আমার দরকার ছিল। বোকা মেয়ে, ভেবেছিল আমি ওকে ভালোবাসি। যাই হোক, ওর প্রয়োজন যখন মিটে গেছে, তখন ওকে বাঁচিয়ে রেখে কি লাভ? এবার তুইও বরং তোর সময় গুনতে শুরু কর। আর কিছুক্ষণের মধ্যেই আজকের প্রথম বজ্রপাতের সঙ্গে সঙ্গে আমার বশীভূত হয়ে যাবে বজ্র ডাকিনী। আর জানিস তো, একবার বশীভূত হলে তার শক্তিও কত গুণে বৃদ্ধি পাবে। তখন আর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না। তোর দেহ বন্ধন তো তার কাছে নস্যি। আজকে তুই হবি তার
প্রথম শিকার। তারপর নলহাটির সমস্ত ছেলে বউদের পালা। এক রাতের মধ্যে এই গা উজাড় হয়ে যাবে। চন্দনের গায়ে হাত তোলার ফল এখনকার লোক হাড়ে হাড়ে টের পাবে। দাঁড়াও চন্দন, এখনই এতটা তাড়াহুড়ো করো না, খেলা এখনো শেষ হয়নি। পিছনে ঘুরে দেখো মৃত্যু আসলে কার জন্য অপেক্ষা করছে। আমার কথা শুনে চন্দন খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতেই প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। সে দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নারী মূর্তি। তার পরনে আলু থালু শাড়ি, হাওয়ায় উঠছে খোলা চুল, চোখে দাউ দাউ করে জ্বলছে ক্রোধের আগুন, আর হাতে চকচক করছে শানিত খড়গ। এ কি রাধারানী? তুই তুই তো বিষ মেশানো অন্ন খেয়ে। চন্দনের কণ্ঠে প্রচন্ড আতঙ্কের ছাপ। হ্যাঁ, আমি রাধারানী। কি ভেবেছিলিস তুই? তোর দেওয়া অন্ন খেয়ে আমি মরে গেছি, তাই না? আমার শরীর রাতের অন্ধকারে শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে, তাই না? আসলে তোর সমস্ত পরিকল্পনা আমি আগে থেকেই জেনে গিয়েছিলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে। তাও তোকে পরীক্ষা করছিলাম শেষবারের মতো। কিন্তু কালকে তোর দেওয়া অন্ন খেয়ে যখন পাড়ার বিড়ালটা মরে গেল, তখন আর কোনো সন্দেহ রইল না। ওই বিড়ালটাকে পিছনের বাগানে পুঁতে দিয়ে আমি গা ঢাকা দিলাম ঠাকুর মশাইয়ের কথা মতো আমাদের গ্রামের পুরুত মশাইয়ের বাড়িতে, যাতে তুই ভাবিস আমি মরে গেছি আর আবার এখানে ফিরে আসিস মরবার জন্য। রাধারানীর কথা শুনতে শুনতে প্রায় পাগলের মতো কি একটা ছাই বারবার যজ্ঞের আগুনের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল চন্দন। ওতে কিছু লাভ হবে না চন্দন, সেটা তুমিও ভালো করে জানো। তোমার কোনো শক্তি আজ রাধারানীকে আটকাতে পারবে না। এই হলো নিয়তির লিখন। তোমার মৃত্যু আজ ওর হাতেই লেখা আছে। তুমিও ভালো করেই জানো পৃথিবীর কোনো শক্তি এই লেখা খণ্ডাতে পারবে না। না, এ হতে পারে না। পাগলের মতো চিৎকার করে ওঠে চন্দন। তারপর আবার জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। তার মন্ত্রে আকাশে হঠাৎ মেঘ জমতে শুরু করে, প্রচন্ড জোরে ছুটতে শুরু করে হাওয়া, মেঘে মেঘে খেলা করতে থাকে বিদ্যুৎ। আমি চিৎকার করে উঠি, এইবার এইবার আর দেরি করো না মা, সন্তানদের রক্ষা করো। পর মুহূর্তে আমি দেখি রাধারানী ছুটে আসছে চন্দনের দিকে। তার চোখে প্রচন্ড আক্রোশের আগুন, হাওয়ায় উঠছে তার খোলা চুল, আর তার হাতের খড়গ যজ্ঞের আগুনের আলোয় বারবার যেন চকচক করে উঠছে। এক মুহূর্তের জন্য তাকে দেখলে মনে হবে স্বয়ং মা কালী যেন নেমে এসেছেন খড়গ হাতে অসুরকে বিনাশ করবার জন্য। চন্দন পিছনে ফিরে তাকাবার সময় পায় না, আর তার আগেই শুনতে পাই প্রবল আক্রোশের সঙ্গে গর্জে ওঠে রাধারানী শানিত খড়গ। মুহূর্তের মধ্যেই যজ্ঞের আগুনের মধ্যে ছিটকে পড়ে চন্দনের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথাটা। আর তারপর দু একবার কেঁপে উঠে যজ্ঞের আসনে উল্টে পড়ে যায় চন্দনের শরীরটা। আমি দেখি রাধারানীর তেজ ক্রমশ কমে আসছে। এক সময় মাথায় হাত দিয়ে সে জ্ঞান হারায়, আর ঠিক তার পরের মুহূর্তেই যজ্ঞবেদীর মধ্যে একটা বিশাল বাজ পড়ে। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। চোখ খুলতেই দেখতে পাই সেই ভয়ঙ্কর বজ্র ডাকিনী দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। তার চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। সে উন্মাদিনীর ন্যায় চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে কান ফাটানো শব্দে একসঙ্গে 5টি বজ্রপাতের শব্দ শোনা যায়। আমি প্রবল আশায় বুক বেঁধে নিজেই নিজেকে বলতে থাকি, তার তো এসে যাওয়ার কথা এতক্ষণে, অনেক আগেই তো শেষ দিয়ে দিয়েছি। 1, 2, 3
চার। আমি আমি এসে গেছি ঠাকুরমশাই। নৃপতির গলা পেয়ে আমি বুকের মধ্যে যেন ভরসা ফিরে পাই। চিৎকার করে তাকে বলে উঠি, এই যে নৃপতি, এই তোমার ফুলি, ওকে শান্ত করো, ওকে শান্ত করো। একমাত্র তোমার ভালোবাসাই পারবে ওকে শান্ত করতে। ইতিমধ্যে বজ্র ডাকিনীকে দেখে নৃপতি আতঙ্কে কাঁপতে শুরু করে দিয়েছিল। আমার কথা শুনে সে যেন সামান্য বল পায়। বজ্র ডাকিনীর দিকে এগিয়ে যেতে যেতে সে বলে, ফুলি, ফুলি, আমার আমার ফুলি, তোর তোর এই অবস্থা কে করেছে ফুলি? ও ফুলি, আমি আমি নৃপতি। আমায় চিনতে পারছিস না ফুলি? আমায় চিনতে পারছিস না? আমি তোর নৃপতি। বজ্র ডাকিনী আর একবার চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে আবারও একসঙ্গে অনেকগুলো বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যায়। এটা আমি ফুলি, এটা আমি। আমার কথা তোর মনে নেই? আমরা আমরা একসঙ্গে সেই ছোটবেলা থেকে খেলা করেছি, পুকুর পাড়ে মাছ ধরেছি, বৃষ্টিতে ভিজে আম কুড়াতে গেছি। তারপরে এই তো সেদিন আমরা একে অপরের হাত ধরে কথা দিয়েছিলাম আমরা এই জীবনে একে অপরকে ছাড়া আর কখনো কাউকে ভালোবাসবো না। আমি তোর সঙ্গে বিয়ের কথা বাবাকে বলতে চেতামই, কিন্তু কিন্তু তার আগেই তো তুই আমাকে ছেড়ে চলে গেলি ফুলি। তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই রুক্ষ বদরাগী মেজাজি মানুষটাকে তুই ছাড়া আর কেই বা ভালোবাসতে পেরেছিল ফুলি? কে পেরেছিল তুই বল? সেই তুই যখন চলে গেলি আমি আর পারিনি এ গায়ে থাকতে। পারিনি পালিয়ে গিয়েছিলাম কলকাতায়। এই গায়ের সর্বত্র যে তুই আছিস বলি, সর্বত্র তুই আছিস। তোকে যে আমি সব জায়গায় দেখতে পাই, সব জায়গায়। আমায় এখনো চিনতে পারছিস না ফুলি? আমায় এখনো চিনতে পারছিস না? ও ফুলি, তুই আমায় চিনতে পারছিস না? নৃপতির সেই বেদনার্ত আকুতিতে আমার বুকের ভেতরটাও মুচড়ে ওঠে। আমি দেখি বজ্র ডাকিনী ক্রমশ শান্ত হয়ে যাচ্ছে। তার শরীরের আগুনের শিখা ক্রমশ কমে আসছে। এক সময় সে নীরবে এগিয়ে আসে নৃপতির দিকে। তারপর আমার চোখের সামনেই একে অপরকে জড়িয়ে ধরে দুজনে। ততক্ষণে বজ্র ডাকিনীর শরীরের সমস্ত আগুন নিভে গিয়েছে। সে আবার পরিণত হয়েছে ফুলিতে। তারপর চোখের সামনে নিমেষেই আমি দেখতে থাকি ফুলির সমস্ত শরীরটা আস্তে আস্তে ছাই হয়ে যাচ্ছে। ক্রমশ ছাই হতে হতে এক সময় ফুলির সমস্ত শরীরটা বাতাসে মিলিয়ে যায়। শুধু মাটিতে পড়ে থাকে এক মুঠো ছায়ের স্তূপ। নৃপতি সেই ছায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর সেই ছায়ের স্তূপ থেকে এক মুঠো ছাই হাতের মুঠোয় নিয়ে নিজের মুখে মাখতে মাখতে পাগলের মতো কাঁদতে থাকে। সে চিৎকার করতে থাকে ফুলি ফুলি করে।
সেই সকরুণ কান্নার সুর মিশে যেতে থাকে নলহাটির অন্ধকার রাতের আকাশে। এক সময় আমি এগিয়ে যাই নৃপতির কাছে, তার মাথায় হাত রাখি, তারপর বলি, কাঁদো কাঁদো নৃপতি, কাঁদো, কেঁদে নাও। এতদিনের যত দুঃখ, ক্রোধ, অভিমান আর অন্ধকার বুকের মধ্যে জমিয়ে রেখেছ, সব বের করে দাও। আজ এই রাত্রে মনুষ্য জীবনের সব থেকে বড় যেই রত্ন, সেই নিঃস্বার্থ ভালোবাসার পবিত্র বিভূতিতে তোমার আত্মা পুণ্যত্ব লাভ করুক। আজ এই রাত্রি থেকে তোমার এক নতুন জন্ম হলো। ব্যাস, এই রাত্রির পর নলহাটিতে আর কখনো বজ্ররাকিনীকে দেখা যায়নি। এই ঘটনার মাস তিনেক পরে শুনেছিলাম নৃপতি একদিন রাত্রে গোপনে গৃহত্যাগ করে, তাকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রাধারানীও সেই রাতের পর ক্রমশ ভালো হয়ে উঠেছিল। পরে সে শাড়ির উপর নকশি করার কাজ শুরু করে। শুনেছিলাম সে কাজে সে বেশ নামডাক অর্জন করেছিল। সেই ভয়ঙ্কর রাতের কথা রাধারানীর অবশ্য কিছুই মনে ছিল না। পরের বছর ওর একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছিল শুনেছিলাম। আমায় বলেছিল একবার গিয়ে কুণ্ডলি করে দিতে, কিন্তু সময়াভাবে আর যে ওটা হয়নি। তারানাথ থামল। বাইরের বৃষ্টিও ইতিমধ্যে থেমে এসেছে। আমি আর কিশোরী একবার পরস্পরের মুখ চাওয়াচাই করে এবার উঠে দাঁড়ালাম। তারপর বললাম, এই জন্যেই তো আপনার কাছে বারবার আসি। আজ অনেকটা দেরি হয়ে গেল গল্প শুনতে শুনতে, কিন্তু গল্পটা জব্বর ছিল। পরের দিন এই একই রকম আর একটা গল্প চাই। কিন্তু আবার গল্প বলছো? বলেছি না তারানাথ তান্ত্রিক কখনো বানিয়ে বানিয়ে গল্প বলে না, সে যা বলে 100% সত্যি। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। আজ তাহলে চললাম। এই বলে আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম। সদ্য বৃষ্টি শেষ হওয়ার পরের অতি মনোরম ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লাগলো। সেই হাওয়ায় মনটা জুড়িয়ে গেল। ট্রাম রাস্তার দিকে এগোতে এগোতে কিশোরীকে জিজ্ঞাসা করলাম, কি সবটা বিশ্বাস হলো? কিশোরী হেসে উত্তর দিল, বিকেলটা দারুণ কাটলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বজ্রডাকিনী। বিভিন্ন চরিত্রে আপনারা শুনলেন তারানাথ মনোহর মণ্ডল, মাতু পাগলি স্নেহা, শ্রীপতিচরণ তালুকদার গণেশচন্দ্র লাহা, ভূপতিচরণ শুভম, নৃপতিচরণ এবং ঠাকুরমশায়ের চরিত্রে তন্ময়, ভূপতির স্ত্রী দীপিকা, তান্ত্রিক চন্দন অভিক গুপ্ত, রাধারানী দিশা, টুসু সৃজনী, কিশোরী সৌভিক, বিভূতি ও সূত্রধরে আমি অর্পণ। এছাড়াও অন্যান্য চরিত্রে প্রিয়ম, শুভম এবং তন্ময়। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে গল্পে থাকবেন। ধন্যবাদ।